ওয়ালাইকুম আসসালাম। সবাই বলেন। ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার ভাই মারা গেছে তো কালকে। ওই যে চিটাগাং এ পার্টি বলতেছিল যে উঠে যাবে, হুম। উঠেই গেল। এখন কি টিকবে নাকি টিকবে না, কি মনে করতেছেন? ওনারা তো বলতেছে টিকবে। ওনার সেলভো কেমিক্যাল কালকে সার্কিট লেগে গেল। মাঝে আপনাকে বলছিলাম, আপনি বলছিলেন 26-এর পরে কিনতে, কিন্তু আমি মহা বিপদে পড়ে গেলাম মাহমুদ ভাই। আমার তো একটাই শেয়ার জানেন, এনআরবি। কালকে যে মাইট দিছে, ইপিএস দিছে 1 টাকা 29 পয়সা মাইনাস। আজকে কি হবে? আমি তো 11 টাকা 80-তে সেল দিলাম না। আমি 13 টাকা করে কিনা, আমি 12 টাকা 20-এর জন্য বসেছিলাম। মানে 12 টাকার উপরে আমি সেভারেল টাইম বসাইছি। ইপিএস কি দিয়েছে মাইনাস? ওরে আল্লাহ, কি অবস্থা! তাই তো, আমি তাহলে তো কি দেখি, করবো? দেখেই তো নিয়ে এটা আমি। 1 টাকা 29 পয়সা ইপিএস মাইনাস দিছে আমার ভাই। আমি কি করবো এখন? দাঁড়ান, 13 পয়সা প্লাস থেকে ইপিএস মাইনাস তো ইপিএস মাইনাস তো অনেক শেয়ারই দেয়, কিন্তু দিয়েছে। কালকে ব্যাট বিসি না কি বলে, বাটাসু, আপনি বাটাসুটা একটু দেখেন। বাটাসু 15 টাকা ইপিএস মাইনাস দিছে, তারপর তো বাড়ছে শেয়ার। 11 টাকা 10 পয়সা শেয়ারটা পাবেন আরেকবার। এখন চার্জ নাই। বাতাসু। হুম। যাক, আমার বাটাসও দেখে আমার লাভ নেই। এনআরবিটা কি করবো, একটা প্ল্যান দেন মাহমুদ। আমি কি তাহলে রেখেই দিব? আজকে 2 বছর, না 2 বছর না, সরি, 6-7 মাস রেখে দিছি। আমার দেখেন, টাকাটা পুরো অর্ধেক। এই শেয়ারটার এই শেয়ারটা সমস্ত শেয়ারের নিয়ন্ত্রণ, ওইটা তো মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক তো আজকে পড়ে গেছে দেখলাম। তো এই শেয়ারটার মিডল দিকে, ব্যাংকও পড়ছে। এই শেয়ারটার ভলিউম যাই হোক, এনআরবি ব্যাংকের কি পরামর্শ দিব আশা ভাই বলেন? পরামর্শ দেওয়ার তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই শেয়ার এই লেভেল থেকে কোথায় নামবে আমি ঠিক বুঝতে পারতেছি না, মানে এটা হচ্ছে শেয়ারটা সাপোর্ট পাওয়া উচিত ছিল অন্তত পক্ষে 10 টাকা 10-70-এ। 60-70 এরকম সাপোর্ট পাওয়া দরকার ছিল। সাপোর্টটা হম। নেয়নি। নিয়ে সর্বশেষ যাদিকে আমি আরেকটু রিল্যাক্ট হই, দিয়ে আমি এখানে নিয়ে আসি শেয়ারটা 10-10। 10-10, 10-10 বা আরেকটু যদি কমাই দিই 10-90, এর 9-90 এর নিচে নামলে পারে এই শেয়ারটা আবার আপনার সে 8 টাকা 70 পয়সায় নামে যাবে। সর্বশেষ রেজিস্ট্যান্স 8, কত দিব এটা, 9-90। 9-90। তবে শেয়ারটাতে একটা বাউন্স পাবেন। বাউন্স পাইলে পরে কোথায় বাউন্সটা পাবেন সেটা খোঁজার চেষ্টা করতে হবে। পারলে পরে বাড়ায় যায়, যদি মনে করেন বাড়াবেন আর কি, 10-50 টাকায়। বেরোলে কত টাকা পাবো আমরা যদি হঠাৎ নয় করে? যদি 9-90 নামে তারপরে আপনি 10 টাকা 50 পয়সা আবার পাবেন। 10 টাকা 50 পয়সা থেকে 11 টাকা 10 পয়সা আপনি পাবেন আমার এই শেয়ারটাতে। আর এই যে এই শেয়ারটা পড়ে গিয়েছে বুঝছেন, পড়ে যে শেয়ারটা একদিন নাম হুম, ছিল হচ্ছে 8 টাকা 72 পয়সায়। জি। তারপরে এই বাদবাকি সময়টাতে ভলিউম খুব বেশি নাই, মানে সাধারণ পাবলিকরা এই শেয়ারটাতে মানে ছাড়ার মতন কন্ডিশনে ছিল না। বুঝতে পারছেন, যেগুলো হয়েছে সেগুলো ফোর্সেল হয়েছে, পাবলিক স্বতঃস্ফূর্ত ভাবে ছাড়েনি। আম, সুতরাং উপরে যারা শেয়ার গুলো কিনে রাখছে তারা জি। শেয়ারটা 12 টাকা 80 পয়সায় আছে হচ্ছে ভলিউম, পুঞ্জীভূত ভলিউম ওই পর্যন্ত যাওয়া উচিত ছিল শেয়ারটা। ওই জায়গায় গেলে শেয়ারটা সেল আসতো পাবলিকের। আপনার কত টাকা লস হয় এই শেয়ারটা বিক্রি করলে? মানে অর্ধেক টাকা। অর্ধেক, আমার 13 টাকায় কেনা মামুন ভাই। আমার তো এটা অন্য শেয়ার লস দিয়ে এটা কেনা। আহা। আমার অনেক লস না? ওই যে মাগুরা বেচলাম না, মাগুরা 110 টাকা করে কিনে 80 টাকায় বেচলাম, ওখানে তো আমার পুঁজি অর্ধেক হয়ে গেছে।
ওইটা বেচে কিনছিলাম এটা। আচ্ছা আচ্ছা ভাই, এই মুহূর্তে এই শেয়ারটা নিয়ে আপনাকে আমি খুব ভালো কোনো বক্তব্য দিতে পারছি না, কারণ এই শেয়ারটা রেজিস্ট্যান্স ছিল 11 টাকা 80 পয়সা থেকে 11 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 40 পয়সা। ও শুরুর জায়গাতেই এন্ট্রি লেভেলে বাধা পাইছে। এখন ও কি মুভমেন্ট করবে, আর এই শেয়ার গুলার ভলিউম উপরের দিকে আছে, নিচের দিকে ভলিউম নাই। ব্যাংক গুলা ভালো হচ্ছে, এখন আশা করব আমরা যে ব্যাংক ভালো হবে, এখন আর বিক্রি করার দরকার নাই, থাক, দেখা যাক কি হয়। আর যদি বিক্রি করতে চান তাহলে 10 টাকা 50 পয়সা থেকে 11 টাকা 10 পয়সার মধ্যে শেয়ার সেল করে দিয়ে ভালো কোনো নিউজ যদি হাতে পান, নিউজ খুঁজতে হবে থাকলে আপনাকে। আপনার হিসাবে এটা 9 টাকা 90 পর্যন্ত আজকে নেমে যেতে পারে, বায়ারলেস হবে। 9 টাকা 90 পয়সা, 9 টাকা 90 পয়সাতে নিচে নামলে পারে শেয়ারটা ভাই আর উঠতে পারবে না। মাইনাস দেখাই দিচ্ছে 1 টাকা 29 পয়সা মাইনাস। ভালো ব্যাংক, এটা তো খারাপ ব্যাংক না। ব্যাংক সেক্টরের অবস্থা কি? আগে তো ব্যাংক সেক্টর প্লাস ছিল। জি, কালকে সব শেয়ার এই ব্যাংক বাড়ছে। এখন দেখা যাক, ইপিএস খারাপ দিয়েছে তো ঘাবড়ায় না। আজকে অনেক সময় এরকম হয় যে ইপিএস খারাপ দিয়ে হয়তো শেয়ারটাকে অনেক উপরে তুলবে, ইপিএসটা খারাপ দিয়ে প্যানিক তৈরি করে কিছু শেয়ার হাতায় নিল হয়তো। যাক আমরা এটা তাহলে, আর এটা নিয়ে আমি আপনার সাথে আবার যেহেতু কিছু করার নাই, সুতরাং এটা নিয়ে কথা পরে বলবো না। আমরা একটু ব্যাংক সেক্টরটা তাহলে কি অবস্থানে আছে আমাদের ব্যাংক সেক্টরটা? ব্যাংক সেক্টর 1650 আর 1720। ব্যাংক সেক্টর নিয়ে যা আজকে একটু এগুলো করে নিচ্ছি, সবকিছু রেডি করে নিচ্ছি, কারণ এবারে আমার 1 মাস হয়ে গেল, আমার এই সামনে রবিবার থেকে আমার 7 দিন। আর ব্যাংক সেক্টরে আপনার সাথে চ্যালেঞ্জ আমার এখনো থাকলো, 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 20 পয়সা পার করে দেখান। 17 টাকা 20 পয়সা পার করে দেখাতে পারলে পারে ব্যাংক সেক্টরে আগুন লাগে যাবে। ব্যাংক সেক্টর তখন সামনে একটাই মাত্র বাধা থাকবে, 18 টাকা 60 পয়সা। 18 টাকা 60 পয়সার বাধা পার করে তখন সে চলে যাবে হচ্ছে 25 টাকা 96 পয়সা। তো সেক্টর যদি 25 টাকা 96 পয়সা যায়, মাঝখানে একটা রেজিস্ট্যান্স বাদ দিলাম, হ্যাঁ মাঝখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া যায় 23 টাকা 80 পয়সা, ওটা দিলাম না, না দিয়ে একবারে দিলাম হচ্ছে 26 টাকা। তাহলে পরে ব্যাংক গুলা 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যাবে। এখন আপনি বলেন যে 16 টাকা 50 পয়সা তো পার করতে পারছেন না অনেকদিন ধরে, 16 টাকা 50 পয়সা পার করে 17 টাকা 20 পয়সা পার করে 18 টাকা 50 পয়সা পার করতে পারবেন কিনা, বুঝতে পারছেন? আমার হিসাবে 17 টাকা 20 পয়সা পার করতে পারবেন না, এই টানে না করে ও এখানে দাঁড়াবে। ব্যাংকগুলো তো পড়ছেও না, না দাঁড়ায় ব্যাংকগুলাকে আবার মনে করেন সেক্টরকে আবার 15 টাকা দিকে নিয়ে আসবে, বা আর একটু কমও হতে পারে, মানে আমি ধরে নিলাম 15 টাকা 14 টাকা 90 পয়সা এরকম জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসে সেকেন্ড টাইম আবার ট্রাই করবে। আচ্ছা, তো ক্লিয়ার হলাম মোহাম্মদ ভাই ব্যাংক সেক্টরটা নিয়ে। মোহাম্মদ ভাই সে হিসাবে সিটি ব্যাংকের একটা গাইডলাইন যদি দেন, কারণ এটা লঙ্কা বাংলার আছে, আমি রবিবার দিন এই শেষ নিয়ে আমাকে বলতে হবে। সিটি ব্যাংক এখন আপনি কিনতে পারেন, মানে সবার আছে। সিটি ব্যাংক এখন আপনি কিনতে পারেন, টু ফাস্ট, অনেক দূরে চলে গিয়েছে, অনেক দ্রুত। কেমন এই শেয়ার এই জায়গাতে আমি কেনার পক্ষপাতী না, কিন্তু আপনি কিনতেই পারেন আপনার কাছে নিউজ থাকলে পারে। একটা লোকাল বাধা তৈরি হয়েছে আওয়ারলি ক্যান্ডেলে 25 টাকা 50 পয়সা, আজকে 25 টাকা 50 পয়সা প্রথম ঘন্টায় পার করতে হবে। শুধুমাত্র আজকের জন্য লোকাল বাধাটা দিলাম, আর সেটার একটা সাপোর্ট দিলাম আপনাকে আমি 24 টাকা 80 পয়সা। তাহলে 25 টাকা 50 পয়সা 24 টাকা 80 পয়সা শুধুমাত্র আজকের জন্য। যেদিকে ভাঙবে সেদিকেই শেয়ারটার যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে আজকে।
কেমন আচ্ছা শেয়ারটা টু ফার্স্ট আমার হিসাবে আশা ভাই এই শেয়ারটা 21 টাকা 60 পয়সায় কিনতে পারলে খুব ভালো, যদিও 23 টাকাতে একটা শক্ত রেজিস্ট্যান্স আছে। আমি যদি শেয়ারটা কিনতাম তাহলে চেষ্টা করতাম শেয়ারটাকে দাঁড়ান 21 টাকা 60 পয়সা থেকে। তো আপনার যদি আর্জেন্সি থাকে, যদি কঠিন নিউজ আপনার কাছে আসে এই শেয়ারটা নিয়ে, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করেন জি যে 23 টাকা থেকে কিছু কেনার জন্য, তারপরে অপেক্ষা করবেন 21 টাকা 60 পয়সায় কিছু কেনার জন্য। আর যদি মনে করেন যে না অনেক এটা হচ্ছে সেই শেয়ার যে শেয়ার প্রতিদিন সার্কিট দিয়ে দিয়ে 13 টাকা 17 টাকার শেয়ারকে 170 টাকায় নিয়ে যাবে, এরকম হয় না, ওইটা আমি ধরতে পারবো না আশা ভাই, ওইটা আমার সিস্টেমে আসে না ওরকম মুভমেন্ট ধরতে পারা। ওরকম মুভমেন্ট ধরতে পারার ক্ষেত্রে আপনাকে শেয়ারটাতে এন্ট্রি দিতে হবে যে কোনো লেভেলে। কেমন সেক্ষেত্রে সেক্ষেত্রে 23 টাকা আটানা বলছিলেন পার্টি অ্যাক্টিভ, ওটা কি থাকবে? হ্যাঁ ওটা থাকবে। যদি মনে করেন যে না ভাই আমি এই শেয়ারটা কিনবই, আমাদের কাছে নিউজ আছে যে এই শেয়ারটাকে 5 গুণ করে দিবে, মানে 17 টাকা শেয়ারকে 80 টাকা 90 টাকায় নিয়ে যাবে, এরকম পরিকল্পনা আছে কারো কোনো পক্ষের, তাহলে পরে আপনি যে কোনো ছোটখাটো কারেকশনে এন্ট্রিতে দিবেন, বা সেক্ষেত্রে আপনি মানে সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করাটাই ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি শেয়ারটা কিছু কিনবেন, ধরেন আপনি 2 লাখ শেয়ার কিনবেন, আপনি 50,000 শেয়ার কিনে ফেলে দিলেন, আর 50,000 শেয়ার কিনবেন বিভিন্ন কারেকশনে বা কোন একটা রেজিস্ট্যান্স ব্রেকআউটে। যেমন ধরেন আপনার কাছে যদি নিউজ ছিল অনেক আগে থেকেই, তাহলে 23 টাকা পার করা মাত্র সেটাতে আপনার এন্ট্রি দেওয়া উচিত ছিল, দিয়ে বসে থাকা উচিত ছিল। তো নিউজ আমি ওই যে পরপর সার্কিট দিয়ে 17 টাকা শেয়ার 100 টাকা হয়ে যায়, ওটা আমি ধরতে পারবো না, মানে ওটা আমাদের পক্ষে ধরা সম্ভব না। আমরা একটা শেয়ার বাড়লে পরে কারেকশনে শেয়ার কেনার সাজেশন দিব, কিন্তু অনেক সময় শেয়ার কারেকশনে আসে না, লম্বা টানা চলে যায় উপরের দিকে, ওই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কিছু করার থাকে না। যেমন রহিমা ফুড, রহিমা ফুড কিন্তু আমি আপনাকে ইনিশিয়ালি কারেকশনের সময় বলেছিলাম যে এই শেয়ারটা আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ 90-92 যে ইনিশিয়াল আমরা আরেকটু নিচে আশা করেছিলাম শেয়ারটা 75 টাকা আসেনি, ও 81 টাকা থেকে ঘোরা ধরেছে। তো এই ধরনের শেয়ারগুলা এই ধরনের শেয়ারগুলা সাহস নিয়ে এটি দিতে হবে, বুঝতে পারছেন? সাহস নিয়ে এন্ট্রি দিয়ে ধরা খেয়ে বসে আছি, কারণ খানব্রাদ আছে। আচ্ছা মাইক দেখে ভয় পাচ্ছি, ভয়। যেমন হবে সিটি ব্যাংকটা শেষ করি, সিটি ব্যাংকটা শক্ত সাপোর্ট কোন জায়গায় যেটা আপনি মনে করেন এর নিচে আর নামবে না? শক্ত সাপোর্ট কিনতে গেলে পরে আপনাকে ডায়নামিক সাপোর্টে যেতে হবে। ডায়নামিক সাপোর্টে যদি আপনি শেয়ারটা কিনেন, তাহলে পরে আমি যেমন আজকের জন্য শক্ত সাপোর্ট হচ্ছে শেয়ারটা 24 টাকা, এটা চেঞ্জ হবে, প্রত্যেকদিন চেঞ্জ হবে। এই ডায়নামিক সাপোর্টেই মার্কেট সাপোর্ট পেয়েছে কতদিন, বুঝতে পারছেন? আজকে ডাইনামিক সাপোর্ট হচ্ছে 24 টাকা 24 টাকা অ্যারাউন্ড, এটা আগামী দিনে আবার পরিবর্তন হয়ে যাবে। আপনাকে শক্ত যদি নিতে চান তাহলে এই ধরনের শেয়ারটি নিতে হবে। আর যদি মনে করেন না আমি ট্রাকসেলাল সাপোর্টের শেয়ার কিনবো, সেক্ষেত্রে 23 টাকা আটানায় আপনাকে বসে থাকতে হবে যে এই ট্রাকসেলারে আসবে, আমি 23 টাকা আটানায় কিনবো। আর যদি মনে করেন যে না আমি ওইভাবেও কিনবো না, আমি একেবারে ডিপ কারেকশন হলে কিনবো, অনেক দূর উঠে গেছে, সেক্ষেত্রে আপনাকে 21 টাকা 60 পয়সায় কিনতে হবে। এইটা নির্ভর করতেছে যে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন তার উপরে। বুঝতে পারছি। প্রফিট টেকের ক্ষেত্রে আপনি প্রথমে যেহেতু শেয়ারটার অনেক শেয়ার, যেমন অনেক শেয়ার থাকে যেটা পার করতে পারে, ব্যাংক সেক্টর 17-20, আমাদের ইয়ে ছিল 11 টাকা 80 পয়সা আইসিবি সোনালী। এক্ষেত্রে সিটি ব্যাংকের সামনে এখন শক্ত যেটাকে আপনি মনে করতেছেন পার করতে পারবে না, এরকম কোনটা? সিটি ব্যাংক যত উপরে উঠবে তত এর ভলিউম কমে যাবে। এর সমস্ত ভলিউম আছে 30 টাকা পর্যন্ত, 30 টাকার পরে 37 টাকার পরে আর কোনো ভলিউম নাই। প্রথম একটা দিক মাথায় রাখেন। দ্বিতীয় দিক হচ্ছে এর সবচেয়ে বেশি ভলিউম আছে গত
সেটাও আপনাকে বলে দিই। এর সবচেয়ে বেশি ভলিউম আছে গত 16 সাল থেকে যদি ধরি, তাহলে পারে 23 টাকায়, আচ্ছা, 22 টাকা 77 পয়সায়, 80 পয়সায়। তার মানে 16 সালের থেকে এই পর্যন্ত ভলিউম গুলো নিয়ে নিছে সে। উম, উম, আচ্ছা, ওইটা বলতে পারছি না এখনো। আচ্ছা দাঁড়ান, তারপর কোথায় যাবে সেটা একটু বলি। এটা আমি কিসে যাব? উইকে যাব। উইকে গেলে টার্গেট দিতে পারবো। আচ্ছা, এর এর একটা শক্ত রেজিস্ট্যান্স ছিল ওই যে 23 টাকা লেভেলে, ওটা পার করে গিয়েছে সে ধাক্কা দিয়ে। আর একটা রেজিস্ট্যান্স আছে ছিল 24 টাকা লেভেলে, ওইটাকেও সে ধাক্কা দিয়ে পার করে গিয়েছে, ভলিউমটাকে নিয়েছে। আচ্ছা, তারপরে রেজিস্ট্যান্স দিব হচ্ছে 30 টাকা, 30 টাকা থেকে 32 টাকা, এগুলোটা একটা রেজিস্ট্যান্স, এখানে কিছু ভলিউম আছে। এটা যদি পার করতে পারেন, তারপরে 36 টাকাটা দিব না। 36 টাকাটা না দিয়ে আমি নিয়ে যাব এটাকে 43 টাকা থেকে 45 টাকা লেভেলে। এই জায়গাতে প্রচুর ভলিউম আছে 45 টাকা লেভেলে। 45 টাকা লেভেলে নিয়ে যাওয়ার পরে আরো যদি উপরে তুলতে বলেন, তাহলে পরে লাইফ হাই নিয়ে যাব 56 পার করতে পারলে পরে শেয়ারটা 12 বছরের লাইফ হাই উঠবে। তখন শেয়ারটার উপরে কোনো ভলিউম থাকবে না। এই অবস্থাতে আপনি কি হবে বলা মুশকিল। কারণ আপনার কাছে কি ধরনের নিউজ আছে সেটা আপনি ভালো জানেন। আমি আমার কাছে আপনাকে নিউজ আছে যে এটা 30 টাকা নিবেই। 30 আইসিআইসি যেরকম ছিল, সিটি ব্যাংক 30 30 টাকা টাকা নিবে। পর্যন্ত যাওয়ার জন্য জায়গা আছে। 30 টাকা থেকে 32 টাকা পর্যন্ত শেয়ারটা যাওয়ার জায়গা আছে মাথার উপরে। হুম, বুঝলেন? বুঝতে পারছি। এই তো এইটাই তাদের নিউজ, এবং তারা এই জন্যই ধরে রাখছে শেয়ারটা। যাক, তাহলে সিটি ব্যাংক আমি ক্লিয়ার হলাম। আমাদের ব্যাপারে আর একটু চলে আসি ব্র্যাক ব্যাংক। মানে আমি রবিবার দিন যেগুলো বলবো সেগুলো তো আজকে গুছায় রাখবো বৃহস্পতিবার। ব্র্যাক ব্যাংকটা তো চলেই গেল। এটা কোথায়? যদিও আমি যতদূর জানি বিডিসি 72 টাকাতে তারা করবে, এইটাই আমাদেরকে বলছিল। এবং আমাদের রেজিস্ট্যান্স তো শুরু ছিল 72 থেকে। আপনি কি মনে করেন যে এটা কি আর পারবে নাকি এখানেই শেষ? কারণ আমার এই কথাগুলো কিন্তু ফরেন ওরাও শুনবে। মানে যেহেতু যারা এই একটা ট্রেড নিছে ফরেন, আমাদের ফরেন ডিপার্টমেন্ট, তারাও কিন্তু শুনবে এই কথাটা। হুম। তাদের ধারণা 72 টাকা তারা বেচবে, এটা আমরা শুনছিলাম মিটিং এ। 72 টাকা তাদের কেনা সেল দেবে। 44 টাকা। হ্যাঁ, 44 টাকায় তাদের কেনা। শেয়ারটা 72 টাকা পার করে দেখান, তারপরে এর উপরের দিকে তুলবো। আপাতত 72 টাকায় থাক। মানে এক্সাক্ট কোন জোন দিবেন নাকি ডাইরেক্ট দিবেন? 72 টাকা পার করতে পারলে আমরা ব্র্যাক ব্যাংকে 108 টাকায় নিয়ে যেতে পারবেন। 72 থেকে হুম? 76 একটা জোন দিছিলেন, এখন কি ওইটাই থাকবে নাকি শুধু 72 রাউন্ড একটাই রেট বলে দেবো 72? এই 72 পয়সা একটাই রেট বলবেন, 71 টাকা 70 পয়সা। ওকে মামুদ ভাই, এটা পার করলে সেটা যা বাড়ছে এরকম আবার একটা টান দিবে, তাই? এই শেয়ারটা সম্পূর্ণ ভলিউম নিচে 13 বছরের 38 টাকা 40 টাকা লেভেলে। 72 দাঁড়ান তো, একটু ঝামেলা হচ্ছে, আমি একটু ভালো করে দেখে বলি। শেয়ারটা আমাদের এখানে স্প্লিট দেখায় না। খুব শক্ত রেজিস্ট্যান্স ছিল শেয়ারটাতে, 58 টাকা লেভেলে রেজিস্ট্যান্স পার করেছে। এরপরে রেজিস্ট্যান্স ছিল 65 টাকায়, এই 65 টাকার রেজিস্ট্যান্সটাও মানেনি। বুঝতে পারছেন? তারপরে রেজিস্ট্যান্সে নিয়ে গিয়েছে উপরে, তেমন কোনো ভলিউম দেখতে পাচ্ছি না আমি গত 10 বছরে। হ্যাঁ, 72 পার করেন, 72 পার করতে পারলে তখন কথা বলবো এই শেয়ারটা নিয়ে। নেক্সট টার্গেট 107 টাকা। মাই গুডনেস মামুদ ভাই, এই শেয়ারটা নতুন যদি কেউ কিনতে চায় তাহলে একটা 107, পরামর্শ থাকবে আপনার। 88, 88, তারপরে 88, 107, এগুলা হচ্ছে এর রেজিস্ট্যান্স। নতুন হচ্ছে 72 টাকা, অবশ্যই পার করে কিনতে হবে। 72 টাকার
72টা পার করে কিনতে হবে, অথবা কোনো একটা কারেকশন যদি দেয়, যেমন সিটি ব্যাংক যদি 21 টাকা 58 নামে, সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক কত নামলে কিনা যায় নামার ক্ষেত্রে? 60 টাকা, 60 টাকা, 60 টাকা, 60 না, রাউন্ড 60 টাকা, 63 টাকায় নামলে পরে কিনতে পারেন। 63 টাকা, ওকে পেলাম। তাহলে 63 টাকায় নামলে শেয়ারটা কেনা যেতে পারে কারেকশনে। আর যদি কারেকশন না দেয় সেক্ষেত্রে 72 ক্রস করলে তখন কেনা যেতে পারে শেয়ারটা 88 টাকায় প্রফিট টেকের জন্য। ওকে মাহমুদ ভাই, আমরা একটু টেক্সটাইল সেক্টরে চলে যাবো। কালকে আপনি একটা রেট দিছিলেন, কত ঠিক মনে আসতেছে না, 30 পয়সা, কত 30, সেটার উপরে ক্লোজ দিচ্ছেন কালকে দেখছি। আপনি তো এমএল লাইন বেচে ভালো কাজ করছেন, আমি তো সব এমএল লাইন বেচে দিলাম আর কুইন সাউথও বেচে দিলাম, আমার তো হাতে একটাও না। আপনার টেক্সটাইলে পারবে না, টেক্সটাইলে ওই যে কুইন সাউথ এবং এমএল ডাইং দুইটাই ছিল হচ্ছে আপনার একেবারে ব্লাইন্ড বাই জোনে ছিল। ওই জায়গাতে আমি ঝুঁকি নেওয়ার পক্ষপাতী ছিলাম, বুঝতে পারছেন? তো ওই কারণে আমি সেল করিনি। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে টেক্সটাইল সেক্টরের জন্য আজকে একটা খুব ভাইটাল দিন। কালকে বাড়ছে, বাড়ছে ভালো, বারে আপনার ক্লোজিং করেছে 29 টাকা কত 40-50-এ। হ্যাঁ, 29 টাকা 30 ছিল আপনার রেজিস্ট্যান্স। হ্যাঁ, আজকে ওকে বাইরে থাকতে হবে, আজকে ওকে কমপক্ষে 30 টাকার উপরে থাকতে হবে। যদি তা না থাকে তাহলে সাপ্তাহিক ক্যান্ডেল ওই 30 টাকা 29 টাকা 30 পয়সার নিচে যায় ক্লোজ হবে, দিয়ে পরের সপ্তাহে ও আবার ঝামেলার মধ্যে পড়বে। আর যদি এই সপ্তাহে সে একটু টার্ন দিয়ে উপরে উঠায় রাখতে পারে তাহলে পরে আমরা আশা করব টেক্সটাইল সেক্টর ভালো হবে। সেক্ষেত্রে আমরা সেক্টর অনুযায়ী সেক্টরে কিন্তু বেশ ভালো একটা মুভমেন্ট পাবেন আপনি। হ্যাঁ, মানে 3-4 দিন টানা মুভমেন্ট পাওয়া যাবে টেক্সটাইল সেক্টরে। এখন জানি না আজকে কি হবে, আজকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন এবং মুভমেন্টের জায়গা আছে টেক্সটাইলের। আপনি এমএল লাইন কত দিয়েছেন দিবেন ভাই? এমএল ডাইং, আচ্ছা ভাই, এমএল ডাইং কুইন সাউথ আপনাকে আমি কয়েকটা জিনিস বলি আর কি। কিছু কিছু শেয়ারের ব্লাইন্ড পয়েন্ট থাকে, বুঝছেন, যে পয়েন্টে কোনো বিবেচনা না করেই কেনা যায়। হ্যাঁ, আপনার কুইন সাউথ ছিল হচ্ছে 12 টাকা 30 পয়সা, আর আমার এমএল ডাইং এ ছিল হচ্ছে 9 টাকা 30, 9 টাকা 30 পয়সা। তো এমএল ডাইং 9 টাকা 40 পয়সায় নেমে গিয়েছিল, তো আমার ব্লাইন্ড পয়েন্টে আসছিল, আমার কাছে টাকা। তো এখন এই জায়গাতে শেয়ার আসতেই পারে, এটা হচ্ছে ট্রেডিং এর একটা পার্ট, যে এই জায়গাতে শেয়ারটা আসবে। আর এই শেয়ারটাতে পার্টির অ্যাক্টিভনেস ছিল হচ্ছে 30 জন। আপনারা যেটাই জানেন বলেন না কেন যে এই শেয়ারটাতে ওই আমেরিকান ট্রাম্পের সরকারের শুল্ক আরোপ সব ভুয়া, পার্টিরা বহু আগেই জানতো যদি এমএল ডাইং আগামী 2-3 সপ্তাহে 12 টাকা বা 13 টাকা চলে যায় তাহলে পরে সেটা পরে আমি কথা শেষ করি। হ্যাঁ, এমএল ডাইং যদি 12 টাকাতে বা 13 টাকা চলে যায়, সেটা অনেক আগেকার প্ল্যানিং ছিল, এটা সেটা জুন মাসের মানে প্রায় 1-1.5 মাস আগেকার প্ল্যানিং ছিল তাদের, কেমন? তো এই জায়গাতে এমএল ডাইং ছাড়া যাবে না, আমি হয় লস করব আর না হলে পরে একটা সার্টেন অ্যামাউন্ট লাভ করব, এটা হচ্ছে আমার টেকনিক ছিল। আপনার কুইন সাউথের ক্ষেত্রেও তাই ছিল, কুইন সাউথের ক্ষেত্রেও ওই 12 টাকা 30 পয়সা 12 টাকা 40 পয়সা নাম ছিল, এখন হয় লাভ করবো নাহলে সার্টেন অ্যামাউন্ট লস করব। কুইন সাউথ যদি আজকে 13 টাকা 80 পয়সা 13 টাকা 60 পয়সা পার করে যেতে পারে, যদি ধরে রাখে, তাহলে আমাদের প্রথম টার্গেট হবে 15 টাকা, পরের টার্গেট দেব হচ্ছে 18 টাকা। মানে আরো একটু দেখে বলি, 18 টাকা 15 টাকা 25 পয়সায় প্রথম টার্গেট থাকবে, 15 টাকা 25 পয়সা। 15 টাকা 25 পয়সা পার করার সাপেক্ষে আমরা এটাকে আরো উপরের দিকে তুলবো। আপাতত 15 টাকা 25 পয়সা টার্গেট। আর এমএল ডাইং এর টার্গেট 12 টাকা 88 পয়সা আপাতত। 11 টাকা 50 একটা ছিল মনে হয়, 11 টাকা 50 পয়সা
11 টাকা 50 পয়সা থা 11 টাকা 50 পয়সা একটা ছিল, ওইটাকে আমি চেঞ্জ করে দিয়ে 12 টাকা 90 পয়সায় করে দিলাম। 12 টাকা 90 পয়সা, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছেন? কিন্তু আপনি এখন কেনার পক্ষে না। না কেনার পক্ষে বিপক্ষে তো না ভাই। এমএল ডাইং যে জায়গাতে আছে, কেন এমএল ডাইং এগুলো কিনলাম, কিন্তু হ্যাঁ, ট্রাম্পের কালকেই বলছি, ট্রাম্পের দেখা গেল ট্রাম্পের ওই খবর দিয়ে ফেলে দিল। খবর দিয়ে ফেলা দিলে পরে লস হবে। আমরা তো ওই ঝুঁকি নিয়েই শেয়ার কিনি, তাই না? তাহলে গেল এমএলএন আর কুইং সাউথ। মাহমুদ ভাই, আমরা একটু ভালো সেরে চলে যাই, একবার রবিবারে আলাপগুলো একটু সেরে নিই। মাহমুদ ভাই, রেনেটা আপনি বলছিলেন 509 থেকে 510-এ আসবে শেয়ারটা, আমরা 509 থেকে 10 দেখলাম। এটা ব্লাইন্ড পয়েন্টটা কোন জায়গাতে? ব্লাইন্ড পয়েন্ট 9 থেকে 10 ছিল বলছি। জি, 510 টাকা ব্লাইন্ড পয়েন্ট। আপনি এখন এই জায়গাতে ব্লাইন্ডলি শেয়ারটা কিনা উচিত। আই যদি নিউজ থাকে কিনে ফেলে দিবেন। দাঁড়ান, এখনো কিনতে পারেন, আর একটু কমাই দিতে পারি আপনি যদি চান। না দাঁড়ান, কি ব্যাপার? আহ, আহ, না 509 টাকাই থাক, কমাবো না। এটা ব্লাইন্ড পয়েন্ট 509 টাকা। হ্যালো, সেল জোনটা কত হবে? 577? হ্যাঁ, সেল জোনটা কি 577 হবে? সেল ওরকমই 577 600 এরকম রেঞ্জে সেল হবে। এটা অরিজিনাল ট্রাকচার রেজিস্ট্যান্স আছে আরো উপরে 613 টাকা, তবে 577 টাকায় কিছু প্রফিট টেক করতে পারেন। মূল 612 টাকায় অল আউট হয়ে যাবেন শেয়ারটা থেকে। আচ্ছা, 612 টাকা ওকে ভাই, তাহলে আর 509 টাকা ওইটাই থাকলো। মোহাম্মদ ভাই, মার্কেট নিয়ে একটু আগে এবার একটু আমরা আলাপ করি। মার্কেট মেইন মার্কেট নিয়ে কালকে আমি আপনাকে বলেছিলাম মার্কেট প্লাস পাবে, মার্কেট প্লাস পাইছে। মার্কেট নিয়ে খুব বেশি খুশি হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। মার্কেটে প্লাস ধরে রাখতে পারবে না, বুঝতে পারছেন? সর্বনাশ, মার্কেট রাখতে পারবে না। না, মার্কেটে প্লাস ধরে রাখতে পারবে না। আপনার কাছে আমার ওপেন চ্যালেঞ্জ আছে 5,430 টাকা পার করে দেখান তো। 5,430 ওইটা কি এখনো বলবো? হ্যাঁ, 5,430 টাকা পার না হতেই আমি তো আপনাকে বলেছিলাম যে এই জায়গাতে ডবল টপ, ট্রিপল টপ, ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হবে। তো ওগুলা হচ্ছে, এবং মার্কেট খুশি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। আজকের জন্য রেজিস্ট্যান্স দিলাম 5,363, 5,364, এরকম দিলাম রেজিস্ট্যান্স। একেবারে রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট উঠে আছে। আচ্ছা, 5,363 এটা আজকের দিনের রেজিস্ট্যান্স। 430 আরো দূরে, তার আগেই বাড়ি খাবে। আপনার 5,430 পার করে একটা ক্যান্ডেল দাঁড় করে রেখে আমাকে বলেন যে ভাই দেখা দিলাম আপনাকে আমি পার করাই। ওই চ্যালেঞ্জ থাকলো, পারবেন না, ইনশাআল্লাহ পারবেন না। এই কথার সাথে তো তোর মেলে না যে 17-20 যাবে। কোনটা? তাই পড়ে যাবে মোহাম্মদ ভাই। কিছু কিছু সেক্টরকে তো দাঁড় করায় রাখবে, বুঝছেন? তো সেক্টরটা কোনটা আমি তো বুঝতে পারতেছি না। ইন্স্যুরেন্স একটু বাড়ে আবার পড়ে যায়, লোপের একটু বাড়ে আবার পড়ে যায়। ইন্স্যুরেন্স মোহাম্মদ ভাই, মার্কেটকে তো আপনি আনতে চাইছিলেন 5,270-75-এ, মার্কেট 90 এর কাছে এসে উঠে গেল। এখন কি সাপোর্টটা আমাদের ওইটাই থাকবে, নাকি আপনি কি 5,100 লেভেলে দেখতে চান, নাকি 270 লেভেলেই আপনার সীমাবদ্ধ থাকবে?
যা দেওয়া ছিল সাপোর্ট তাই থাকবে। মার্কেটকে যদি আপনি পজিটিভ দেখতে চান তাহলে পরে মার্কেটকে আর কখনোই 5300 নিচে নামাতে পারবেন না। 5300 আজকে একটু বাড়বে, এটা 5320 এর নিচে নামাতে পারবেন না। মার্কেটকে উপরেই রাখতে হবে, মার্কেটকে থামানোর যায় সুযোগ পাবেন না। বুঝলেন? তাহলে আমাদের যে 200 সাপোর্ট দিয়েছিল সেটা, হ্যাঁ আমাদের যে 275 এর সাপোর্ট দিয়েছিল সেটা, হ্যাঁ ওখানে নামলে পরে মার্কেট তো খারাপ হয়ে যাবে। খারাপ মানে মার্কেট সাইড হয়ে যাবে। আমরা কি সাপোর্টকে 300 থেকে 320 করে দিব, ওইটাকে চেঞ্জ করে? না, তা করবেন কে? মার্কেট ভালো করতে চাইলে পরে মার্কেটকে আপনার নিচে দেখে নামাতে পারবেন। এদের আজকে তুলেছেন তো, হ্যাঁ অতিরিক্ত তুলে ফেলে দিয়েছেন। তুলতে হতো কম, ওই 20 পয়েন্ট 15-20 পয়েন্ট তুলতেন, তাহলে পরে এই ধারাবাহিকতা থাকতো। ধরেন আরো 5-6 দিন বাড়তো, কিন্তু আপনি 5-6 দিনের পরে একদিনে বাড়াই দিয়েছেন। আমি আশা করছি যে মার্কেট আগামী সপ্তাহে আবার পড়বে। এই আজকে হয়তো সারাদিনে মার্কেট একটু ভালোই থাকবে, পরে দিন শেষে মার্কেটের কারেকশন আবার পতন হবে। পতন হয়ে আবার মার্কেট মনে করেন 5250 বা 60 আসবে। আসার পরে ও হয়তো আবার একটু বাড়বে, বাড়ে আবার একটু পড়বে, পড়ে যদি 5250 ভেঙে দেয় তাহলে পরে মার্কেট আবার নামা শুরু করবে নিচে, নামে 5110-12 এই জায়গা লেভেল পর্যন্ত আসবে। তারপরে সে আবার একটু বাড়বে, বাইরে 5250-60 যাবে। এরকম নানা রকম কাহিনী ঘটবে। কি ঘটবে এটা এখনই বলা যাচ্ছে না, পরিস্থিতি অনুযায়ী বলা যাবে। মানে আপনি এই মুহূর্তেই 5430টাকে ভেঙে উপরে নিয়ে যেতে চাচ্ছেন না, বা আপনি শিওর? না না, আমি চাচ্ছি না বা পাচ্ছি না কেন, আপনি করে দেখান আমাকে, তাই না? আপনার সাথে আমার চ্যালেঞ্জ তো আছেই। আপনি করে আমাকে ফোন দিয়ে বলবেন যে আমি দেখেন ভাঙে দাঁড় করে রাখছি, 430 এর উপর দাঁড় করে রাখছি। তখন আপনি এই কথা থেকে সরে আসবেন যে আর পড়বে না, বা কিন্তু যতক্ষণ ওইটা পার করতে না পারতেছে ততক্ষণ আমরা ধরে নিব যে মার্কেট সাইডওয়েজ করতে করতে পারবে আসলেও আসতে পারে, ওখানেও যাবে মার্কেট 5650 পর্যন্ত যাবে আপাতত, কিন্তু এখন না। ওখানে বসে থাকে 15 থেকে 20 দিন। ধরেন আপনি ফটাফট এই সপ্তাহে 7-8 দিনে মার্কেটকে নিয়ে চলে গেলেন 5670 বা আরো উপরে নিয়ে গেলেন 5850। তারপরে কি করবেন? তারপরে মার্কেটকে নিয়ে যাবেন ওই ইয়াতে, ওই ধরেন আপনি করলেন, ঠিক আছে আমি আপনার সাথে যুক্তিতে আসি। আপনি আগামী যেভাবে মার্কেটকে টেনে নিয়ে আসছেন 4600 থেকে 5400 পর্যন্ত, প্রায় 800-900 পয়েন্ট, এভাবে মনে করেন আরো 800-900 পয়েন্ট বাড়ায় নিয়ে গিয়ে চলে গেলেন 5788। মার্কেটে মনে করেন ব্যাংক ট্যাঙ্ক গুলো সব ভালো হয়ে গেল, অনেক দূর উঠে গেল উপরের দিকে। তারপরে মার্কেটকে নিয়ে গেলেন আরো 1 মাসের মধ্যে 6213-তে, তারপরে নিয়ে গেলেন 6500-তে, তারপরে নিয়ে গেলেন 7112-তে। এই টোটাল নিয়ে গেলেন হচ্ছে 4-5 মাসে। তারপরে কি করবেন? এভাবেই খাড়া তুলতে থাকবেন উপরের দিকে? তাই কোনোদিন হয়? কারেকশন দিবেন না, যৌক্তিক কারেকশন গুলো দিবেন না। এই ধরেন 3000-2000 পয়েন্টের যে হিসাব দিলাম, এই 2000 পয়েন্ট যদি আপনি 2 বছরে বাড়ান বা 1.5 বছরে বাড়ান, তাহলে পরে মার্কেটে স্টেবিলিটি থাকবে, ব্যবসা করতে পারবেন, বিভিন্ন সেক্টরে ব্যবসা হবে। আর যদি খাড়া তুলে দেন উপরে, তাহলে ব্যাংক, ফিনান্স এগুলো মনে করেন 60 বাড়বে, আপনি তাকায় দেখবেন, আর আপনার ব্যাংক বাড়বে না, ব্যবসা হবে না। কয়জন লোক ব্যবসা করলো এই মার্কেটে? আমার দেখাইন তো হাতে গুনে। সেটাই না, এটা কামতেছে ভাই, ব্যবসা করতে পারলাম না। আপনি তো হাউস চালান, কয়জন লোক ব্যবসা করলো আপনি আমার থেকে ভালো বলতে পারবেন। জি জি, না ভাই, আমি নিজেই তো পাইনি। আমি মানুষকে করে দিছি কিছু কিছু, কিন্তু আমি তো নিজের হয়নি এনার ভিতরে। মানুষকে করে দেওয়ার পরিমাণটাও খুব কম। ওই যে দেখেন লোপের একটা দুটো ধরতে পারছি, সেইগুলা স্পেসিফিক কিছু শেয়ার। তো ওই যদি এভাবে মার্কেট বাড়ে তাহলে পরে এই ঘটনায় ঘটবে, কারোরই ব্যবসা হবে না, কারোরই লাভ নাই। সুতরাং এভাবে মার্কেট বাড়ায় দেওয়ার জন্য প্রত্যাশিত হলে পারে আলটিমেটলি আপনার লাভ হবে না,
আপনি মার্কেটকে টাইনে তুলতেই পারেন, টাইনে এক টানে মার্কেটকে মনে করেন আপাতত সর্বোচ্চ টার্গেট আপাতত 5350 6350 পর্যন্ত মার্কেটকে আপনি নিয়ে যাইতেই পারেন, আরো 1000 পয়েন্ট। এইভাবে মার্কেট বাড়ায় নিলে পরে কারোরই লাভ হবে না, বরং এই বৃদ্ধিটুকু ধরেন আরো 2-3000 পয়েন্ট বাড়ুক বাড়ুক, বা আরো 4000 পয়েন্ট বাড়ুক, অসুবিধা নাই। এই 4000 পয়েন্ট বাড়ুক 2 বছরে, তাহলে পরে হুম, আপনি ব্যবসা পাবেন সেক্টর অনুযায়ী। একবার এটা বাড়বে, একবার ওইটা বাড়বে, আপনি নিউজ পাবেন, নিউজ পাওয়ার পরে সেই নিউজে আপনি শেয়ার কিনবেন। হ্যাঁ, তো হুম। তখন আপনি ব্যবসা করতে পারবেন। কিন্তু কিন্তু যদি আপনি এভাবে মার্কেটকে বাড়ান তাহলে ব্যবসা করতে পারবেন না। এখন আপনি চয়েস করেন যে কোনটা আপনি চান। এখন কেউ যদি বলে যে মামুন ভাই যে এত বছর ধরে আপনারা তো লো পেডে ব্যবসা করছেন, ইন্স্যুরেন্সে করছেন, কেউ মিউচুয়াল ফান্ডে করছেন, অনেক ঘুরে ফিরে বাড়ছে, কিন্তু আজকে 10 বছর ধরে তো ব্যাংক খালি পড়তেই আছে, না না তো না, এখন এই সেক্টরটা বাড়বে এটাই তো স্বাভাবিক, এটা যদি বলে প্রশ্ন করে সেক্ষেত্রে। তো ব্যাংক সেক্টর বাড়বে, তো ব্যাংক সেক্টর বাড়ার জন্য তো একটা কিছু দরকার, মানে কি হিসাবে ব্যাংক সেক্টর এখন বাড়বে? এমন যদি হতো যে না, ব্যাংক সেক্টরে ব্যাংক গুলাকে সব বিদেশি ব্যাংক গুলা কিনে নিচ্ছে, হ্যাঁ, এক্সিম হুম, ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারপরে জিআইবি, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, এই ব্যাংক গুলাকে সমস্ত আমেরিকান সিটি ব্যাংক, তারপরে আরো সব সুইস ব্যাংক, এরা সব কিনে নিচ্ছে, এরা সমস্ত দায় দেনা নিয়ে নিচ্ছে। আহ, এরকম কোনো ঘটনা যদি ঘটতো তাহলে পরে একটা বিষয় ছিল, কোনো ঘটনা নাই, শূন্যের উপরে। হ্যাঁ, শুধুমাত্র সুদের হার কমাইছে, সুদের হার কমালে লাভ কি? আমাদের শেয়ার মার্কেটে তো লোকজনের আগমন বেশি হয়নি, বরং 36 লাখ থেকে লোক সংখ্যা নেমে গিয়েছে 12 লাখে। এই যে ব্যাংকে টানিয়ে তুলেছে, এই ব্যাংক টানিয়ে তোলার মধ্যে কোনো ফান্ডামেন্টাল ভিত্তি নাই। ওরা মার্কেটকে এত দূর নিয়ে আসবে, ব্যাংক ছাড়া সম্ভব ছিল না। সেটার জন্য বুঝতে পারছেন তো? আপনার কোম্পানি দিয়ে তার মানে মার্কেট, আমরা এক কথায় বলতে পারি পুরো মার্কেটের বাড়াটা ছিল আর্টিফিশিয়াল। ডেফিনেটলি ভলিউম নাই, কিছু নাই। এই যে সমস্ত জায়গাতে মার্কেটের ভলিউম ব্যাংক নিয়ে বাড়াচ্ছে। এই যে যেটা বলেছিলাম সেটাই, যে ব্যাংক সেক্টরের ভলিউম বাদ দিলে মার্কেটের ভলিউম জিরো, ব্যাংক এরকম একটা অবস্থা। ব্যাংক দুটো BANK ব্যাংক, ব্যাংক সেক্টরের ব্যাংক সেক্টরকে 17 টাকা 20 পয়সা পর্যন্ত তোলা সহজ। 17 টাকা 20 পয়সার পরে তুলে আমাকে বলেন যে ব্যাংক বাড়ছে, জি, বোঝেননি? হ্যাঁ, ব্যাংক বুঝতে সেক্টরকে পারছি। আমাকে নিয়ে যান না, ব্যাংক সেক্টর 17 টাকা 20 পয়সা পার করে 18 টাকা 50 পয়সায় নিয়ে যান, 18 টাকা 50 পয়সা ব্রেক করে আপনি নিয়ে যান 24 টাকায় 26 টাকায়, তখন আমরা বলবো যে না, ব্যাংক সেক্টর বাড়ছে। ব্যাংক সেক্টর, হুম, টোটাল সেক্টর 24 সালের সেপ্টেম্বর মাসেও ছিল 17 টাকা 20 পয়সা, হাসিনা পালানোর পরেও। হুম, সেই সেক্টর এই সরকারের আমলে নামে চলে আসছে 13 টাকা 20 পয়সা। সেটাকে আপনি আবার হাসিনা আমলের আগের জায়গায় নিয়ে যাচ্ছেন, চলেছে ওই জায়গায় খালি নিয়ে যেতে নিয়ে নিয়ে তাও পারছে গিয়েছেন। না। তা আপনি এখন পার করেন এই জায়গা, পার করে আমাকে 24 টাকা পার করে 18 টাকা পার করে 24 টাকা পার করে আপনি আমাকে দেখান, দেখায় বলেন যে 26 টাকাতে নিয়ে গেলাম। তখন না বলবো যে না, ব্যাংক সেক্টর ভালো হলো। আমি এখন ব্যাংক সেক্টর ভালো হয়েছে কি করে বলবো? নিজ থেকে নিয়ে আসো। বুঝতে পারছি। হ্যাঁ, যাই হোক মাহমুদ ভাই, আমরা একটু শেয়ারে চলে যাই। মাহমুদ ভাই, অনেকগুলো শেয়ার, আমি খানটা আগে একটু আলাপ করে নি মাহমুদ ভাই, নিজের শেয়ার গুলো আগে। এটা কি হবে? এটা আমি কি বেচে বের হয়ে চলে যাবো? আমি ঠিক বুঝতে পারতেছি না। 24 টাকা সাপোর্ট ভেঙে গেল, 25.90 ভেঙে খান গেল। 120, খান নো সেল। এখন আপনি খান সেল দিলে বা নিউজ আছে এই শেয়ারটা পারবে 116 টাকাতে, ব্লাইন্ড বাই শেয়ারটা নামছে 119 টাকা। আমি একেবারে অ্যাকুরেসি বুল সাইড দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, এখান থেকেও ঘুরতে পারে। ও রেজিস্ট্যান্স একটা আছে, রেজিস্ট্যান্সটা বলি, 127 টাকা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা যদি পার করে ভালো, না পার করলে 116 টাকায় আসতে পারে। এই ধরনের শেয়ার গুলো অস্থির হয়ে বিক্রির ঘোর বিরুদ্ধে আমি। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স 127 টাকা, 127 টাকা পার করলে কোথায় আর উপরে আরো কিছু আছে 29, নো নো, তারপরে 34। এই শেয়ার আপনি কেন সেল দিবেন? না, এগুলো সেল দিতেই পারেন, আপনি যদি অধৈর্য হয়ে যান সেল দিতে পারেন, এগুলো সেল দেওয়া যাবে না। মোহাম্মদ ভাই, যে কালকে আপনি একটু দেখেন শেষের দিকে মিনি চার্ট বা আওয়ারলি চার্টে 3.5 লাখ শেয়ার ট্রেড হয়েছে, টোটাল ট্রেড হয়েছে কালকে 6 লাখ,
তা 3.5 লাখ এক হাওলায় ট্রেড হয়েছে। মানে আমি খুব অবাক, এইসব শেয়ার গুলো কারা কিভাবে ট্রেড হয় এগুলা? একটা হাওলায় 3.5 লাখ শেয়ার ওই ট্রেড হয়েছে, পার্টির দিন সাথে ভলিউমটা করলো। যোগাযোগ থাকে, ওরা বোর্ডে বসায় রাখে শেয়ার কিনে। ডেইলি এই কাজটা করে সে, ঠিক 2টা 10 মিনিটে, ডেইলি, একদম ডেইলি। আপনি কালকে আজকেও দেখবেন 3,58,000 শেয়ার একটা ট্রেড হয়েছে 23 টাকা 80 পয়সায়। বেশ কিছু বলতে শেয়ার পারেন যে খেলতে পারে, বুঝছেন। তার মধ্যে আমাকে কালকে জিজ্ঞাসা করছিল রাতেবেলা ফোন দিয়ে, ভাই ইজিএন যে শেয়ারটা আছে কি করব। ইজিএন শেয়ারটার ব্লাইন্ড বাই জোন ছিল 19 টাকা 60 পয়সা, নামছে 19 টাকা 90 পয়সা। এটা একটা শেয়ার, এটা মাথায় রাখেন, কিনতে বলছি না। এই শেয়ারটা 20 টাকা 80 পয়সার উপরে এন্ট্রি দিতে হবে, কেমন? এই আচ্ছা শেয়ারটা সাপোর্ট এই শেয়ারটা ইজিএন 20 টাকা 80 পরে এন্ট্রি, সাপোর্ট কত হবে? হয় কিনবেন 20 টাকা 80 পয়সার উপরে, আর না হলে পরে যে 19 টাকা 40 পয়সায় ব্লাইন্ড বাই। 19 টাকা 40 পয়সায় ব্লাইন্ড বাই করলে পরে 18 টাকা হচ্ছে আপনার স্টপ লস। আর প্রফিট টেক? এর সর্বোচ্চ প্রফিট টেকিং এর জায়গা 30 টাকা, তবে মাঝখানে আরো আছে, ওগুলা যদি চান তাহলে পরে দেওয়া যাবে। আহ, এই 23 টাকাতে কিছু প্রফিট টেক করা যায়। 23 টাকা, আচ্ছা, ওকে। আচ্ছা মাহমুদ ভাই, আমি একটু আমাদের আইবিপি তে চলে যাই। আইবিপি আপনার যে সাপোর্ট দেয়া ছিল, সেই সাপোর্টের উপরে আজকে 4 দিন 5 দিন ঘুরতেছে। এটা ভাঙলে ধপাস 11 টাকা 10, 13 টাকা 30, 11-10। আপনি কি মনে করতেছেন 11-10 আসবে? আমি কি রবিবার এটা নিয়ে বলবো? ওইটা ভাঙলে পরে 11-10-এ চলে আসবে, ভেঙে তো গিয়েছে। এটাই ফাইনাল? তাহলে 11-10-এ আসবে, ওখানে কি ব্লাইন্ডলি বাই হবে? ব্লাইন্ড বাই হবে, এবং সেক্ষেত্রে যারা 11-10-এ কিনবে তারা 13-30-এ সেল দিবে। 13-30-এ কিছু প্রফিট টেক করবে। খুব কঠিন সাপোর্ট এই জায়গাটা, বুঝছেন। এই সাপোর্টটা ভাঙবে, নাও ভাঙতে পারে, ছুটে চলে যেতে পারে উপরে। যদি না ভাঙে 13-30-এর এত সাপোর্টটা যেমন যেমন কাজ করছে ইএইচএল কালকে। এত কঠিন ইএইচএল ভাই, আপনি সাপোর্ট। আপনাকে বললাম যে মোহাম্মদ ভাই ইএইচএল, আপনি বললেন কি এটাও নিউজ পাচ্ছেন? আমি বলছি হ্যাঁ, কালকেই মানে এই পরশুদিনকে ভাইয়া আমাকে বললো যে আচ্ছা ইএইচএল টা একটু মোহাম্মদ ভাইয়ের সাথে আলাপ করো, ইএইচএল নিউজ আসতেছে। আর এর আগে আপনার সাথে আমার আলাপ করা ছিল, আপনি আমাকে বলছিলেন 76-77 আসলে কিনতে। শেয়ারটা 77 টাকা 80 পয়সা নামায় শেয়ারটা কালকে সার্কিটের কাছে নিয়ে চলে গেছে, এবং নিয়ে গেছেও আমাদের রেজিস্ট্যান্সে গিয়ে বাড়ি খেয়েছে 82 টাকা। তো যাই হোক, এই আইবিপি কি 13-30 এখান থেকে যদি সাপোর্ট পেয়ে যায়, আচ্ছা সেক্ষেত্রে ভাই, প্রফিট টেক কি 15-50? আইবিপি না যে পরিমাণ শক্ত সাপোর্ট, ওই জন্য 4 দিনে কিছু করতে পারেনি, এটা বলার মতো না। এই সাপোর্ট ভেঙে গেলে পরে এই সাপোর্ট কিভাবে সাপোর্টটা আবার তুলবে আল্লাহ মালুম। এই সাপোর্টটা রাখা উচিত। এই এক্সাক্ট ফিগারটা কত ভাই, এক্সাক্ট ফিগারটা 12 টাকা 90 পয়সা থেকে 13 টাকা 20 পয়সা 30 পয়সা পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাক্ট ফিগার। এটা এটার জন্য শেয়ারটা আর মানে এটা পার করবে আমি এটা ভাবিনি। এটা পার করার পরে আর একটা শক্ত রেজিস্ট্যান্স ছিল, সেটা হচ্ছে 15 টাকা 20 পয়সা, তাই না? কত বলেছিলাম? জি 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 15 টাকা 20 পয়সা। ওই 15 টাকা 20 পয়সাতে সে আর পার করতে পারেনি। তো ও যদি 13 টাকা 20 পয়সা ধরে রাখতে পারে, তাহলে পরে 15 টাকা 20 পয়সা ব্রেক করে সে উপরের দিকে চলে যাবে সামনে। আর যদি ও 13 টাকা 20 পয়সা 12 টাকা 90, তখন ধরেন এটা 13 টাকাই ধরেন, রাউন্ড 12 টাকা 90 পয়সাটাকে 13 টাকা করে। যদি 13 টাকা নিচে নামে যায়, তাহলে পরে আপনি এই শেয়ারটাকে ইনশাল্লাহ 11 টাকার ঘরে পাবেন। 11 টাকা 20 30, 11 টাকা 10 বা 11 টাকা 40, এরকম রেঞ্জে আপনি শেয়ারটা পাবেন। জি, ওখানে বাই হবে। তখন এই 13 1290 থেকে 13 এইটা বিশাল রেজিস্ট্যান্স হয়ে যাবে। তখন এরকম সেল দিবেন ওঠার সময়, ওকে এবং খুব দ্রুত ওকে নামবে। এটা ভাঙলে পারে খুব দ্রুত নামবে, দ্রুত নামবে। তবে কালকে যেহেতু সাপোর্টটা এতদিন ধরে পাচ্ছে, কালকে মার্কেট যেহেতু একটা ভালো টান ছিল, সেই হিসাবে এই শেয়ারটা উঠে যাওয়া উচিত ছিল। শেয়ারটা কেন জানি মনে হচ্ছে ভেঙেই যাবে। যেমনটা আপনি আমাকে বলছিলেন যে সব ব্যাংক বাড়তেছে, আপনার ব্যাংকে নিশ্চয়ই কোনো খারাপ খবর আছে, নালে কেন বাড়তেছে না? তো সেই খারাপ খবরটা কালকে টের পাওয়া গেল, এটার জন্যই শেয়ারটা বাড়তেছিল না। তো আইবিপিও বেড়ে চলে যেত এই সাপোর্টটাকে যদি সে অনার করতোই কালকে।
আজকেই উঠে চলে যেত, যেমনটা ইএইচএল করছে। এবং ইএইচএল এর অবস্থানটা কি? টার্গেট নাকি 120, এটার অবস্থানটা কি বুঝতেছেন? এক্সাক্ট ফিগার কি 82 থেকে 84 নাকি এক্সাক্ট ফিগার 82 রেজিস্ট্যান্স? আচ্ছা ঠিক আছে, আমি এই ছেড়ে যাওয়ার আগে আর একটু আইবিপি তে কথা বলে যাই। আইবিপি ভাই মানে 1290 ভাঙলে পারে শেয়ারটা শেষ হয়ে যায়, ভাঙিয়ে দিবে পার্টিরা কি এতটাই বোকামি করবে? দেখা যাক, আমরা দেখি আপনি কিনেন না লাভ দিয়ে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ইএইচএল ইএইচএল এর টার্গেট বলছে ইএইচএল এর ভলিউম কই? ইএইচএল এর ভলিউম কই? ও, ইএইচএল এর ভলিউম নিচে। কি ব্যাপার, এত নিচে ভলিউম গেল কিভাবে? ইএইচএল এর সম্পূর্ণ ভলিউম 51 টাকায় দাঁড়ায় আছে এবং এই 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 51 টাকা থেকে 62 টাকা পর্যন্ত ইএইচএল এর ভলিউম ছিল। 62 থেকে 66, 76 এই লেভেলে ইএইচএল এর ভলিউম নাই। ইএইচএল আবার ভলিউম শুরু হয়েছে, নিচের থেকে কম কিন্তু আছে ভলিউম। 96-99 টাকায় আবার কিছু ভলিউম আছে। আচ্ছা, এবার আমার টার্গেট বলি ইএইচএল এর। ইএইচএল এর ওই 82 টাকা লেভেলের রেজিস্ট্যান্সের মুখেই পড়েছে। 82 টাকা পার করতে পারলে আমরা ইএইচএল কে নিয়ে যাব 110 টাকায়। মাঝখানে 92 একটা রেজিস্ট্যান্স ছিল, 105 ছিল। 110 টাকায় নিয়ে যাব। 105 এ কেন ছিল? কোথায় 105? 92 তে ছিল। 92 থামেন দেখি 92 কেন দিয়েছিলাম রেজিস্ট্যান্স। 92 রেজিস্ট্যান্সটা নিবেন, নেন, আছে রেজিস্ট্যান্স একটা। অত রেজিস্ট্যান্স দিলে পারে? 92 রেজিস্ট্যান্স আছে। তাহলে 82 পার তো করতেই পারবে মনে হয়, কি মনে হচ্ছে? 82 এর উপরেই তো ক্লোজ দিছে। দেখা যাক, আল্লাহ ভরসা। পার করা উচিত। এখন যদি না পার করতে পারে তাহলে আর পার করতে পারবে না। নাদিদিন আপনার সাথে কথা বলছেন, আপনি বলছিলেন যে ইএইচএল কেন এই 82 এই জায়গায় পার করতে পারতেছে না, কেন কুচুর কুচু করতেছে, আমার কাছে ভালো লাগতেছে না। তারপরে কিন্তু সেটা পড়ে গেছিল আমাদের কাঙ্ক্ষিত লেভেলে 76-77, তারপর সেটা টান দিল। বিএসসি সেটা নিয়েও আগে জিজ্ঞাসা করছিল। বিএসসি আমাদের ওই যে সেই 115 টাকা 16 টাকা রেজিস্ট্যান্স কাছাকাছি গিয়েছে, হলো ঠিক আছে, গ্রহণযোগ্য। এই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়েছে। এখন যারা শেয়ারটা কিনতে চায়, একজন ভদ্রলোক জিজ্ঞাসা করছিল যে আমি কি করব শেয়ারটা নিয়ে। আমি বললাম যে একটু ওয়েট করেন, এই শেয়ারটা হয়তো একটু কারেকশনে আসবে। পার্টি অ্যাক্টিভ থাকলে 105 এর নিচে নামাবে না, ভদ্রলোক 105 টাকা করেই কেনা। তা আমি বললাম যে ঠিক আছে, নামতে পারে, একটু 100 টাকা লেভেলে নামতে পারে এই শেয়ারটা। আইবিপি যেটা আছে না, আইবিপি যেটা আছে হচ্ছে 12 টাকা 90 পয়সা, না 15 টাকা 20 পয়সা। সেটা বিএসসি ছিল হচ্ছে 105 টাকা লেভেলে। তো ওই লেভেলে সে আবার আসতে পারে, কিন্তু বিএসসি লেভেল ক্রস করেছে, ও হয়তো উঠে যাবে উপরের দিকে। এই শেয়ারের দিকে খেয়াল রাখেন। তাহলে কোথায় বাই করব মাহমুদ ভাই? 105 এ বাই করব নাকি 100 পর্যন্ত ওয়েট করব? মাঝে তো 103 টাকা একটা সুযোগ দিছিল। 115 এর পরে বাই করেন, টার্গেট হবে 500 155 150। কারেকশনে বাই করলে বেশি ভালো হতো না? কারেকশনে বাই করতে চাইলে পরে আপনাকে 101 টাকা 102 টাকায় বাই করতে হবে, করেন। ওটা আপনাকে আমি আগেও বলেছিলাম। হ্যাঁ, তার মানে 100 থেকে 105 এর ভিতরে বাই করে ফেলতে হবে। দিয়ে 115-16 তে সেল, আবার 155 পর্যন্ত সর্বোচ্চ টার্গেট। এর আগে তো কিছু টার্গেট আছে বিএসসি, তাহলে মানে বিএসসি ভালো আছে। ভালো। জি মাহমুদ ভাই, লাভ হলো কোনো নিউজ না, জাস্ট একটু ভলিউম আছে সেই জন্য বলা লাগবে, তাই। লাভ হলো যে নো বাই, কোনো বাই নাই, নো বাই নাই, সেল। এখানে একটা লোকাল রেজিস্ট্যান্স তৈরি হয়েছে 100 টাকায় রাউন্ড। লাভ হলো 100 টাকা লোকাল রেজিস্ট্যান্সটা দেখে কিনতে হবে যদি কিনতে চান। আর এই শেয়ারটা সাপোর্ট হচ্ছে 90 টাকা,
90 এখন চলছে 94 টাকা, 90 টাকা ভাঙলে পরে শেয়ারটা নামে চলে আসবে আবার 80 টাকায়। এটা নিয়ে যাও। ওকে মোহাম্মদ ভাই 100 টাকা যদি ভেঙে যায় সেক্ষেত্রে সেল টার্গেট কত? সেল টার্গেট নাই, উপরে কোনো কিছু নাই। মানে 100 ভাঙুক তারপর একটা পরে দেখা যাবে। মোহাম্মদ ভাই স্কয়ার ফার্মা স্কয়ার ও মা, এগুলা দিয়ে শেয়ার বাড়াইছে। এটা তো আস্তে আস্তে বাড়াইছে, এটা তো আর ব্যাংকের মতো হুটহাট করে বাড়াইছে। স্কয়ার ফার্মার রেজিস্ট্যান্স 230 টাকা, 230 টাকার পরে মাস্ট সেল হবে। আইবিপির 15-20 এর মতন? না না না, আইবিপির 15-20 এর কাছাকাছি রেজিস্ট্যান্স 250 টাকায়। আচ্ছা, এখানে সেল করতে হবে 244 টাকায়। এখন চলে 220 টাকা, 244 টাকা যাইতেই পারে, যদিও 230 টাকা একটা রেজিস্ট্যান্সের মুখে পড়বে। 230 টাকা এবং 244 টাকা দুটো রেজিস্ট্যান্স দিলাম। ওকে, আর সাপোর্ট? না না না, শিপারে সাপোর্ট দেওয়া যায়, সাপোর্ট নেবে না 218 টাকা। ওকে, ওইটাই আসবে। ওকে মোহাম্মদ ভাই, স্কয়ার ফার্মা গেল। অ্যাপেক্স ফুড ভাইয়াদের নতুন আইটেম যেটা আপনার সাথে আলাপ করছে, আপনি বলছেন 227 এর পরে কিনতে, সেটা কিন্তু গত 2 দিনই গ্রিন ক্যান্ডেল দিল। এটা নিউজ, এতক্ষণ যেগুলো বললাম এগুলো নিউজ ছিল না, এটা আবার নিউজে চলে আসলাম অ্যাপেক্স ফুডে। না না, 127 এর পরেই কিনবেন, 127 এর আগে কিনবেন না, ওইটাই থাকলো। 227 এর পর বাই। এর আগে কি স্টপ লস কত মোহাম্মদ ভাই? 215। 215 টাকা। ওকে মাহমুদ ভাই, এবারে আরেকটু চলে যাই আমাদের পুরন শেয়ারে, নাভানা ফার্মা। আমি আপনাকে আগের দিনও বলছি, টিকনো এবং নাভানা ফার্মা আমার কাছে ভালো লাগছে, যদিও আপনার কাছে ভালো লাগেনি। এখন নাভানা ফার্মা ইএইচএল এর কারণেও বাড়তে পারে, এই দুটো একসাথে বাড়ে। এখন কি ওই সেই 57-70 থেকে ভলিউম কই? 3 লাখ টাকা, 3 লাখ ভলিউম যদি আপনি ভালো বলেন, 3 লাখ ভলিউম তো আপনার যখন শেয়ারটা ডাউন ছিল তখনও ছিল, এই মে মাসে ছিল ভলিউম ডাউন, তখনও আমরা আজকে করবে। হ্যাঁ, তখনও আপনি বললে তো হবে না, করে দেখা। আপনার কথাতে আমার কথাতে কিছু যায় আসে না, তখনও ছিল ভলিউম যা, এখনো তাই ভলিউম। একে 57 টাকা পার করতে গেলে পরে ভলিউম লাগবে অ্যাট লিস্ট কত, মেলা ভলিউম লাগবে। 57 পার করতে গেলে পরে আপনার ভলিউম লাগবে 20 লাখের উপরে ভলিউম লাগবে। আপনি সেখানে 3 লাখ ভলিউম করে যদি কন যে ভালো, তাহলে তো মুশকিল। কেমন? তো হ্যাঁ, কালকে একটা ভালো দিক হয়েছে, সেটা হচ্ছে যে আপনার সাপোর্ট 54-70 এর নিচে নামায় উঠায় নিছে। মার্কেটে টেক্সটাইলের এবং কিছু ব্যাংকের দাপুটের সত্ত্বেও এই শেয়ারটা পড়েনি। মানে শেয়ারটা যে জায়গাতে আছে, বুঝছেন, আমি আপনাদের একটা বিষয় বলি, শেয়ারটা যে জায়গাতে আছে সেই জায়গাতে শেয়ারটা সেল হয়ে যাওয়ার কথা। মানে 57 টাকা 70 পয়সা, এই লেভেলটা খুবই খারাপ লেভেল। হ্যাঁ, 57 টাকা 60 পয়সা লেভেলটা হয়ে গেল, জিনিস খুঁজলে পাওয়া যায় না। না, একটু দাঁড়ান, খুঁজি আগে, আমার দরকার হাতলটা। 57 টাকা একটু লাইনে থাকেন, পাইছি। এই 57 টাকা 30 পয়সা এই লেভেলটা খুবই খারাপ লেভেল। এই লেভেলে যখন পৌঁছে গিয়েছে তখন আমাদের পূর্ববর্তী ভলিউম ছিল এই জায়গাতে। হ্যাঁ, তাহলে এই ভলিউমের কারণে এই শেয়ারটাতে আপনার পড়ে যাওয়ার কথা ছিল, তো পড়ছে না, আবার বাড়ছেও না, শেয়ার জায়গাতে দাঁড়ায় আছে। বিষয়টা বুঝেন, সাইকোলজিটা বুঝেন, যে এই জায়গাতে এত ভলিউম, এই জায়গাতে এত রেজিস্ট্যান্স ক্লাস্টার, এই জায়গাতে আমার ডায়াগোনাল রেজিস্ট্যান্স, এই জায়গাতে আমার লোকাল রেজিস্ট্যান্স আছে, এই জায়গাতে আমার ফিবোনাক্কি রেজিস্ট্যান্স আছে, সমস্ত কিছু রেজিস্ট্যান্স, 3টা রেজিস্ট্যান্স থাকার পরেও ওই জায়গাতে আমার মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স আছে, 4টা রেজিস্ট্যান্সের এই জায়গাতে আসার পরে শেয়ারটা ধুস করে পড়ে আপনার 50 টাকা থেকে নামে যাওয়ার কথা ছিল, তো 50 টাকা থেকে নামছে না। তো এখন যেহেতু 50 টাকা থেকে নামছে না এবং 57 টাকা 70 পয়সার এই রেঞ্জের দিকেই ঘুরপাক খাচ্ছে, সুতরাং যে কোনো সময় একটা হাই ভলিউম নিয়ে ব্রেকআউট হতেই পারে, কিন্তু সেই ব্রেকআউট কবে হবে সেটা তো বলা মুশকিল। এখন এইটা আপনারা বলতে পারবেন যারা আপনারা ইনসাইড নিউজ দিয়ে ব্যবসা করেন। জি,
পার্টি কি বলছে যোগাযোগ সেক্ষেত্রে যেদিনকে ভলিউম নিয়ে ব্রেকআউট হবে চিটাগাং পার্টি বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়েছে? হ্যাঁ বিক্রি করে দিছে, আমি তো আগেই বিক্রি করছি। যেদিনকে হাই ভলিউম নিয়ে বিক্রি হবে, কালকে কিনছে, আশিক কিনছে, সেদিনকে আমরা কিনবো। হাই ভলিউম নিয়ে 20 লাখ ভলিউম নিয়ে 57-70 ক্রস করলে, তাই তো মনোজ ভাই? আমাদের টার্গেট তো 65 টাকা। 65 টাকা। কিন্তু আমার কাছে অ্যাজ এ স্কিন হিসেবে আমার কাছে ভালো লাগছে, আমি কালকেও বলছি আপনাকে, আমার কাছে ভালো লাগছে, এটাও ভালো লাগছে, টেকনো ভালো লাগছে। স্কিন রিডিং যেটাকে আমরা বলি, হয়তো বা ভলিউম টলিউম এত কিছু না, জাস্ট ওর যে স্টাইলটা দেখলে বোঝা যায়। মাহমুদ ভাই সেলভো কেমিক্যাল 26-এর পরে ভাই বলছিলেন, এটা তো সার্কিট লেগে গেল। সালভো কেমিক্যাল 26-এর পরে বাই বলেছিলাম কেন আল্লাহ মাহমুদ সে জানে। আমার এখন চার্ট দেখে মনে হচ্ছে যে 24 টাকা 70 পয়সা। সাধারণত আমি এরকম হয় না। আচ্ছা আজকে শেয়ারটা কমবে, এন্ট্রি দিলে দিতে পারেন 24 টাকা 50 পয়সা 60 পয়সায়। 24 টাকা 50 থেকে 24 টাকা 60 নিউ এন্ট্রি দিতে এই জায়গায় দিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কই? আপনি এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন, আমার ঠিক মনে নাই, যেহেতু আমার তো নাই, আমার আঁকানো আছে, এটা অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন। তো এটা আমি কি এই জায়গায় বাই করলে আমার স্টপ লস কত হবে, আর প্রাথমিক টার্গেট প্রাথমিক টার্গেট 30 টাকা হবে। 30 টাকা, ওকে। আপনি 42-45 পর্যন্ত নিয়ে গেছেন, আর স্টপ লসটা কত হবে? স্টপ লস কেন এত উপরে? স্টপ লস হবে 23 টাকা 20 পয়সা। 23 টাকা 20 পয়সা, ওকে। তার মানে আপনার কি মনে হয়, আপনার কাছে কি ভালো লাগতেছে মত ভাই কেনার জন্য? হ্যাঁ আপনি কিনতেই পারেন, আজকে শিওর বেচে দিবে। কিনতে পারেন 24 টাকা 50 পয়সা 60 পয়সা 70 পয়সাতে আপনি শেয়ারটা কিনতে পারেন। কেনা উচিত। কালকে এই মার্কেটে খুব সুন্দরভাবে সার্কিট লাগায় রেখে দিছিল মাহমুদ ভাই। সিপাল 55 টাকার কথা ছিল, 55 পার করলে আমরা কিনবো, অথবা 47-48 ওয়েট করে আমরা কিনবো। 55 টাকা পর্যন্তই উঠলো। আমার কাছে মনে হচ্ছে এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন করতেছে, রাইট শোল্ডার ক্রিয়েট করার জন্য উঠলো শুধু। বাপরে কিরকম ক্যান্ডেল তৈরি করলো, ধাপ দিয়ে উঠে পড়ে গেছে। কেন তা পড়লো কেন এরকম ক্যান্ডেল? রাইট শোল্ডার করছে। ওহো, ভালো বলে কিনেননি, কিনে বলে বিপদে পড়তেন। আমি বলছি বেচে দিয়েছে 55 টাকার ভিতরে সব। কে বেচে দিয়েছে? ওই যে আমার ঢাকার বাড়ি বিকট, ঢাকার বাড়ি। আমি বলছিলাম, আমি একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আঁকাই। এই শেয়ারটা আপনি 45 টাকার পারে পারে কিনেন। মোহাম্মদ ভাই 47-48 বলছেন, ও মা আরো নামায় দিলেন। 47 আসতে পারে, 47 কিছু কিনবেন, 45 কিছু কিনবেন। তাহলে 45 থেকে 47 এই শেয়ারটার সাপোর্ট দিলেন একটা 50 টাকা 50 পয়সা। এই সাপোর্টটা ভাঙলে পারে ওই 45-47 এরকম জায়গাতে পেয়ে যাবেন। আপনার কাছে কি মনে হয় 50-50 এর সাপোর্টটা পাবে মাহমুদ ভাই? এই শেয়ারটা আমার কাছে কিছু আছে এখন, সব শেয়ার বিক্রি করেছিলাম। 92 না তা না, এই শেয়ারটা 72 টাকা পাবেন কোনো এক সময়। সেটা তো মুখস্থ হয়ে গেছে আমার। ওটা এখন 45-47 টাকা, তো ও নামবে একটু, নামে ও উঠবে, ও লিঙ্গারিং মুভমেন্ট করছে। আমি 42 টাকা পাইলে শেয়ারটা আবার কিনবো, যা 500 হলেও কিনবো। এই রেটে কিনবো। আবার 42 নামাইছেন, আমি ঠিক বুঝলাম না কোন জায়গায় নামাবো তাহলে আমি। 45-45 এখন 42। আমার কেনার আগ্রহ নাই তো, এজন্য 42 পাইলে পরে আমি কিনবো। ওই প্রথম 50-50 সাপোর্ট তিনটা দিই, 50-50 47-20 আর 44-50, এটা হচ্ছে তিনটা সাপোর্ট দিলাম, মাথায় রেখে। তো ঠিক আছে আশা ভাই, আজকে নাকি আর কেউ শেয়ার আছে? আরেকটু আছে, হ্যাঁ আমাদের আছে বন্ধু ভাই, বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মা পার্টি অ্যাক্টিভ থাকলে 105 টাকা নিচে নামাবে না, বুঝতে পারছেন? কারণ ওই জায়গাতে এতদিন বসে আছে সেটাও বুঝতে পারছি না। পার্টি অ্যাক্টিভ থাকলে 105 টাকা নিচে নামাবে না। বেক্সিমকো 105 টাকা থেকে 100 টাকা হচ্ছে সাপোর্ট। পার্টি অ্যাক্টিভ না থাকলে পরে 105 টাকা নিচে নামাবে না। আর যদি নামায়ও তাহলে 102 টাকা থেকেই ঘুরে যাবে। যদি 102 টাকার নিচে নামে তাহলে পরে আপনি এই শেয়ারটাকে আরো কমে পাবেন। আমি শেয়ারটাকে খারাপ বলতে পারছি না, কেমন খারাপ বলতে পারছি না। এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, এই কারণে বাড়তে পারছে না। রেজিস্ট্যান্সটা হচ্ছে আপনার
115 টাকা থেকে 118 টাকা থেকে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটার কারণে বাড়তে পারছে না, 110 টাকায় যায়। তারপরেও তারপরেও আপনি একটু ওয়েট করেন, শেয়ারটা আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে নিউজ থাকতে পারে নিতে পারেন, কিন্তু 115 টাকা 110 টাকা পার করতে হবে শেয়ারটাতে। 110 টাকাও ঠিক না, কত দিব ঠিক বুঝতে পারছি রেজিস্ট্যান্সটা কোথায় আঁকবো। রেজিস্ট্যান্সটা 113 টাকায় আঁকলাম, 13 টাকা থেকে 18 টাকাতে একটু ঝামেলা আছে, এটা পার করতে পারলে শেয়ারটা অনেক দূর চলে যাবে। কোথায় যাবে সেটা পরে বলবো, ভালো লাগছে শেয়ারটা। ওকে ওকে মাহমুদ ভাই তাহলে বেক্সিমকো ফার্মা গেল। মাহমুদ ভাই জাস্ট দুইটাই আমাদের শেয়ার গুলো এমন বলার যেগুলো সেগুলো সব মাথা হয়ে গেছে। একটা হচ্ছে মাগুরা, এত শেয়ার কিনলাম, কালকে শেয়ার 90 টাকা উঠলো পরে গেল, লোকাল রেজিস্ট্যান্স ছিল 90-20। আমাদের শেয়ার গুলো কি লোকাল রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে পড়ে? মনসফুল আপনার ছিল 103 টাকার নিচে নামলে সেটা সোজা চলে আসবে 96 টাকা, 99 টাকা নামে ঘুরে গেল। মাগুরা ছিল 86 টাকা আসবে, পুচা 87 টাকা থেকে ঘুরে গেল। এই ঘোরাটাকে কি আপনি যৌতিক মনে করতেছেন নাকি আবার ঘুরে আসবে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন? খুশি হওয়ার কিছু নাই, আমার সব শেয়ার ম্যাচুরড। খুশি হওয়ার কিছু নাই, আবার ভয় পাওয়ারও কিছু নাই, কিছু কারেকশন তো হয়েইছে, থাক, কিছু করার দরকার নাই। কিনেছেন, এখন হুট করে শেয়ার বিক্রি করে দিয়েন না, নামতেই পারে শেয়ারটা 85 টাকায়, নামুক, আপনার তো উপরেই কেনা আছে। হ্যাঁ, 85 টাকা ভাঙলে পরে তখন আমরা একটু ভয় পাবো যে কেন 85 টাকা ভেঙে গেল, তাহলে পরে কোথায় নামতে পারে পরবর্তী পর্যায়ে সেটা দেখতে হবে। হ্যাঁ, তখন আমরা নামাই দিব, কিন্তু অনেক 85 ভাঙলে পারে। কত নামাবেন তখন? 85 ভাঙলে পারে 83-তে নামাবো, তারপরে 83-র পরে 83-তে নামাবো, 85 ভাঙলে পারে 83। ওকে, তাহলে 85 ভাঙলে 83। আর আজকে কি একবার উঠতে পারে শেয়ারটা, টান দিতে পারে? কোনো ওরকম কোনো আহামরি আমার ভালো লাগছে না, প্রথম বাধায় পার করতে পারেনি। 90 টাকা মানে আজকে কি 90 পাবো কিনা, তাহলে বেঁচে বের হয়ে যাবো সম্ভাবনা দেখেন? কই, আমি আহামরি কিছু দেখিনি, মানে ভালো লাগছে না, ও টান দিলে পরে হুট করে টান দিবে, মাগুরা টানটা ওই রকম শেষ মুহূর্তে যায় ঠাস করে টান দিয়ে দেয়। ওকে, তাহলে মাগুরাটা বাদ হলো না, মাগুরা বাদ। মাহমুদ ভাই পায়োনিয়ার ইন্স্যুরেন্স কালকে টান এসছে, বলা আছে 43 আর ওদিকে 50। জি, ওটাই থাকলো, আর কিছু নতুন করে কিছু বলার নাই। রূপালী ইন্স্যুরেন্স 22 টাকা 50 ভাঙলে 23 টাকা 90 পার করে দেখাতে বলছে, 22 টাকা 40-এ ক্লোজ দিছে। হ্যাঁ, যেগুলো দেখাইছে সেগুলো দেখায় আমাকে বলে যে পারলাম, 23 টাকা 90 পার করতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 23 টাকা 90 পার করতে পারবো না। মাহমুদ ভাই এআইএল কালকে অনেকদিন পর মুভমেন্ট দিল, যদিও মুভমেন্টটা মনে হচ্ছে টেক্সটাইলের কারণেই দিল, কেনা যায় এই জায়গায় ব্লাইন্ডলি বাই? তাহলে মাগুরা বেচে আজকে এআইএল নিয়ে নিব। নিউজ ফলো করেন আশা ভাই, নিউজ ফলো করেন, এখন নিউজের ব্যবসা। কোনো নিউজ নাই মাহমুদ ভাই, কোনো নিউজ নাই, তাহলে কেনার দরকার কি? কোনো নিউজ নাই। আর নিউজ ফলো করেন, নিউজ ফলো করেন বলছি এই কারণে, এখন মার্কেট শেকই থাকবে, বুঝছেন, মার্কেট এখন সিলেক্টিভ শেয়ারে গেম হবে, ওই ব্যাংকেও তাই হবে, কারণ মার্কেটকে তুলতে পারবে না উপরে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তুলতে পারবেও না। যেহেতু মার্কেটকে তুলতে পারবে না, সেহেতু সিলেক্টিভ শেয়ারে ব্যবসা হবে। আপনি নিউজ কালেক্ট করেন, নিউজ কালেক্ট করে ভালো নিউজ কালেক্ট করেন, নিউজ কালেক্ট করে ওই লাফালাফ আমার মতো না যে 57 টাকা 70 পয়সাতে পার করতে পারছে না, ভালো নিউজ কালেক্ট করেন, নিউজ কালেক্ট করে আপনি ব্যবসা করেন। অথবা নিউজ হচ্ছে রূপালী ইন্স্যুরেন্স, চিটাগংয়ের পার্টি ব্যাট বিসি, অথবা এমন শেয়ার কিনেন, ব্লাইন্ড পয়েন্টে শেয়ার কিনেন, যে জায়গাতে ব্লাইন্ড বাই করতে হবে এরকম জায়গায় শেয়ার কিনেন। হ্যাঁ, তাহলে পরে ম্যাচুর ডেটে আপনি কিছু প্রফিট পাবেন, আর আন্দাজের উপর শেয়ার কিনলে পরে প্রফিট হবে না। তো ঠিক আছে আশা ভাই, আজকের মতো জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।